আচ্ছা, তার আগে বলে নিই, তোমাদের সেকেন্ড কুইজটা হবে হচ্ছে ব্রিক চ্যাপ্টারের উপরে। তো ব্রিক চ্যাপ্টারটা তোমরা দেখতেই পাচ্ছ, আমাদের তো আর কিছু ক্লাস লাগবে, তাহলেই শেষ হয়ে যাবে। তো তো আশা করি তোমরা এর আগেই গুছানো শুরু করছো, যে কোন বই থেকে কতটুকু পড়তে হবে, হ্যাঁ, বই থেকে দাগানো, হ্যাঁ, কতটুকু পড়বা, কোন বই থেকে কতটুকু বলছি পড়তে, কি কি পয়েন্ট, বইতে কিন্তু অনেক কিছু লেখা আছে, সেটা কিন্তু একটু গুছাইয়ে নিজের মতো করে পড়তে হবে। কারণ নিশ্চয়ই তুমি এত কিছু বই পরীক্ষার সময় লিখতে পারবে না, বইয়ে যত কিছু আছে। তো ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ে দাগাবা, এই কাজগুলো তোমরা আগেই করে শুরু করা করছো আমি জানি। অনেকেই যারা এখনো করো নাই, তারা হচ্ছে করে দাও, করে ফেলো। আর হচ্ছে বই হচ্ছে মেইনলি লাগবে হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ লতিফ স্যারের বইটা, যেটা আমি বলছি কিনে ফেলতে, এবং আজিজ স্যারের বইটাও আমি কিনে ফেলতে বলছি। আর একটা বই আছে হচ্ছে গুরচরণ সিং এর বই, সেটা হচ্ছে তোমরা শুধুমাত্র ব্রিক চ্যাপ্টারটা আমরা এখান থেকে পড়বো। তো ব্রিক চ্যাপ্টারটা তোমাদের যদি কোনো ফ্রেন্ড গুরচরণ সিং এর বই তার কাছে থেকে থাকে, সে একটু বাকিদেরকে স্ক্যান করে বাকিদেরকে দিয়ে দিবা, হ্যাঁ। আচ্ছা, ওকে। এবার আমি আসি আজকে পড়াশোনায়। তার মানে পরীক্ষা কিন্তু নেক্সট উইকে বা তারপর উইকে হতে পারে, হ্যাঁ, নেক্সট উইকে পর উইকে হতে পারে। তো তোমরা সেভাবে করে প্রিপারেশন নেওয়া শুরু করো। আচ্ছা, তো ব্রিককে আমরা ক্লাসিফাই করব, বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট ক্লাস ব্রিক মানে খুবই উন্নত মানের ব্রিক, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস মানে খুব খারাপ, থার্ড ক্লাসের চেয়েও খারাপ আছে। কি আছে, যে ওভারবার্ন ব্রিক, যদি কোনো ব্রিক বেশি পুড়ে যায়, ওভারবার্ন হয়ে গেছে। আন্ডারবার্ন ব্রিক, ধরো একটা ব্রিক একটা চুল্লির, চুল্লিতে তো আমরা পোড়াই, তো চুল্লিতে পোড়ানোর সময় কোনো ব্রিক হয়তো ভালোভাবে পড়ছে, কোনো ব্রিক হয়তো এমন একটা কর্নারে পড়ছে যেখানে বেশি পুড়ে গেছে, কোনো ব্রিক হচ্ছে এমন একটা জায়গায় পড়ছে যেখানে আগুনটা অতটা ভালো যায় না, আন্ডারবার্ন অবস্থায় রয়ে গেছে। আন্ডারবার্ন ব্রিক বলি সেটাকে, যেটা ভালোভাবে পড়া পড়া হয় নাই, এবং এই ব্রিকটা হচ্ছে দেখতে একটু হলদাটে কালার, এই জন্য এটাকে পিলা ব্রিকও বলা হয়। আর ওভারবিন ব্রিক অথবা ঝামা ব্রিক বলা হয়। তাহলে ফার্স্ট ক্লাস কোনটাকে বলা হয়, যার সব দিক থেকে সে ফার্স্ট। তার মানে যত একটা ভালো ব্রিকের গুণ দরকার, তোমাদেরকে পড়াইছিলাম যে ভালো ব্রিকের বিভিন্ন গুণ, তার সবগুলাই তার ভিতরে থাকা উচিত। যেমন প্রথমটা যদি বলি, তার স্ট্রেংথটা হতে হবে বেশি, 2500-এর চেয়ে কম হওয়া যাবে না, 2500-এর চেয়ে বেশি হইতে হবে। সেকেন্ড ক্লাস ব্রিকের ক্ষেত্রে 1000 থেকে 2500-এর মধ্যে স্ট্রেংথ হলেই চলবে, তাকে আমরা সেকেন্ড ক্লাস ব্রিক বলবো। থার্ড ক্লাস ব্রিক বলবো কোনটাকে, যার স্ট্রেংথ আরো অনেক কম, মানে 1000 চেয়েও কম, সেটাকে আমরা থার্ড ক্লাস ব্রিক বলবো। আচ্ছা, তারপরে ফার্স্ট ক্লাস ব্রিকের পানি শোষণ ক্ষমতা কি কম হওয়া উচিত না বেশি হওয়া উচিত, কি মনে হয়? স্যার বেশি। তো বেশি ভালো করে বুঝো, পানি শোষণ কি কম চাই করুক, নাকি ব্রিক বেশি পানি শোষণ করুক এটা চাই? কম শোষণ করতে। তাহলে স্যার পানি যদি শোষণ, শোষণ করেও তাহলে তো স্যার আমরা আগে থেকে ভিজায় রাখলে তো হয়ে যাওয়ার কথা না স্যার? না, কিন্তু আগে থেকে ভিজায় রাখলেও হয়, কিন্তু সেক্ষেত্রে তো আমার আগে থেকে ভিজাই এতগুলা ব্রিক, 10 লাখ ব্রিক তুমি ভিজাবা কিভাবে? বা একটা বিল্ডিং বানাইতে 1 লাখ, 2 লাখ, 3 লাখ ব্রিক লাগে, তো এতগুলা ভিজানো একটা ঝামেলা না। তারপরে আবার ভিজাইলে সমস্ত কিছু ফিল আপ হয়েছে নাকি জানি না, সমস্ত তার শোষণ ক্ষমতা কমছে নাকি জানি না, তাই না? তার চেয়ে বেটার কি, তাহলে ফার্স্ট ক্লাস কোনটাকে বলবো, যার শোষণ ক্ষমতা সবচেয়ে কম না বেশি? কম হবে স্যার। কম 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 হবে। কম কত পার্সেন্ট, সেটা হচ্ছে তার 10%-এর মতো মনে হয়। এই ডাটাগুলো লতিফ স্যারের বই থেকে দেখে নিবা, মেনলি জিনিসগুলো পড়বা গুরচরণ সিং এর বই থেকে, কিন্তু ডাটাগুলা যেমন এই 2500 পিএসআই, এগুলা কিন্তু গুরচরণ সিং এর বইতে এই ডাটাগুলো পাবো না, ডাটাগুলো পাবো হচ্ছে বাংলাদেশি রাইটারের বই থেকে। তো বাংলাদেশি রাইটারের বই থেকে নিবা, সেখানে তোমরা দেখবা যে 10%-এর চেয়ে কম পানি শোষণ করলে সেটাকে আমরা ফার্স্ট ক্লাস ব্রিক বলতেছি, নাকি না ভুলে গেলাম। আচ্ছা, মনে হয় 20%-এর চেয়ে কম, মনে হয় 20%-এর চেয়ে কম শোষণ করলে সেটাকে আমরা ফার্স্ট ক্লাস ব্রিক বলতেছি। সেকেন্ড ক্লাস বলতেছি হচ্ছে 20 থেকে 22%-এর মধ্যে যদি পানি শোষণ করে, আর থার্ড ক্লাস বলতেছি যেটা 22%-এর চেয়েও বেশি পানি শোষণ করে, সেটাকে আমরা থার্ড ক্লাস ব্রিক বলতেছি। আচ্ছা, ফার্স্ট ক্লাস ব্রিকের দেখতে কালারটা কিরকম হওয়া উচিত? স্যার লালচে। লালচে, চেরি কালার, মানে লালের বিভিন্ন শেড আছে কিন্তু, হ্যাঁ। তো চেরি কালার যে শেড, সেই কালার হতে হবে ব্রিকটাকে।
এক জায়গায় একটু লালচে, আর এক জায়গায় একটু কালচে, আর এক জায়গায় একটু হলদাটে, এরকম একটা ব্রিকের কালার যদি এক এক জায়গায় এক এক রকম হয়, তাহলে সেটা কি ভালো ব্রিক? আর সেটা কি ফার্স্ট ক্লাস ব্রিক হবে? না স্যার। নিশ্চয়ই হবে না। আচ্ছা, তাহলে সেকেন্ড ক্লাস ব্রিকের কালারটা কি একটু ডেভিয়েট করতে পারে, মানে লালচে থেকে একটু কম লাল হতে পারে। থার্ড ক্লাস ব্রিক হচ্ছে আর একটু কম লাল হতে পারে, বা একটু নন ইউনিফর্মিটি থাকতে পারে। আচ্ছা, তারপরে ফার্স্ট ক্লাস ব্রিকের লবণের পরিমাণ ফার্স্ট ক্লাস ব্রিকে কিরকম হওয়া উচিত? কম স্যার, কম হওয়া উচিত। একদম কম হওয়া উচিত। কম থার্ড হওয়া ক্লাস উচিত। ব্রিকে মোটামুটি থাকতে পারে। হ্যাঁ, তারপর নুড়ি পাথর বা যে ব্রিক দ্বারা তুমি কাদা, মানে যে কাদা দ্বারা তুমি ব্রিক বানাইলা সেই কাদায় নুড়ি পাথর ছিল, তো ফার্স্ট ক্লাস ব্রিকে নুড়ি পাথর থাকা উচিত না উচিত না? স্যার উচিত না। উচিত না। তো এরকম প্রত্যেকটা জিনিসের বিভিন্ন বিস্তারিত বর্ণনা আছে, বিস্তারিত ওখান থেকে পড়ে নিবা, পয়েন্ট বাই পয়েন্ট লিখবা। পরীক্ষায় অলওয়েজ পয়েন্ট বাই পয়েন্ট লিখবা। আমি পরীক্ষার খাতায় যেন, সেটা কুইজের খাতা হোক আর সেটা হচ্ছে ফাইনালের খাতা হোক, আমি যেন দেখি না যে সেখানে প্যারাগ্রাফ লিখছি। প্যারাগ্রাফ বলতে কিছু নাই, পয়েন্ট বাই পয়েন্ট লিখতে হবে। যে প্যারাগ্রাফ লিখবা তার অটোমেটিক মার্ক কমে যাবে। পয়েন্ট বাই পয়েন্ট লিখবা, তোমাদের কষ্ট কম হবে, আর আমারও মনে হবে যে না তুমি গদবাঁধা মানে প্যারাগ্রাফ নিজের মতো করে রচনা লেখো না। আচ্ছা, তো ফার্স্ট ক্লাস ব্রিকের সাইজ কিরকম হওয়া উচিত? একটু 11 ইঞ্চি এরকম হতে পারে লেন্থ। স্যার 9.5 ইঞ্চি। হ্যাঁ, যেরকম আছে স্ট্যান্ডার্ড সেরকমই হতে হবে। এর চেয়ে অন্য লেন্থ যদি হয়, কম বেশি হয়, তাহলে কিন্তু চলবে না। তার মানে স্ট্যান্ডার্ড ব্রিকের যে সাইজ 9.5, 4.5, 4.5, ফার্স্ট ক্লাস ব্রিকের তার সাইজ অনুসারে হতে হবে, স্ট্যান্ডার্ড সাইজ অনুসারে একদম হতে হবে। থার্ড ক্লাস ব্রিক হয়তো 9.5 না হইলেও 9.7 হতে পারে, 9.8 হতে পারে। থার্ড ক্লাস ব্রিক হয়তো আর একটু ডেভিয়েট করতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে তার আঁকা বাঁকা তো নিশ্চয়ই হওয়া যাবে না, তাই না? ব্রিকের শেপ আঁকা বাঁকা হওয়া যাবে না। সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাসে হয়তো একটু অ্যালাউ করতে পারি আমরা। তো এই জিনিসগুলো হচ্ছে তোমাদের এভাবে করে আমরা ভাগ করলাম। আচ্ছা, এবার আসি বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুসারে 2002 সালে একটা স্পেসিফিকেশন অনুসারে ভাগ করা হয়েছে 3 ভাগে ব্রিককে। এটাকে ক্লাসিফাই বলে না, এটাকে ক্লাস বলতেছে না, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বলতেছে না, এটাকে বলতেছে গ্রেড। গ্রেড এস, গ্রেড এ, গ্রেড বি। সবচেয়ে ভালো গ্রেড হচ্ছে গ্রেড এস, সবচেয়ে খারাপ গ্রেড হচ্ছে গ্রেড বি। কিভাবে ভাগ করছে? এখানে শুধুমাত্র দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে ভাগ করছে। একটা হচ্ছে তার ক্রাশিং স্ট্রেংথ বা ব্রিকের কম্প্রেসিভ স্ট্রেংথ, আর একটা হচ্ছে সে পানি কতটুকু শোষণ করে। এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে ভাগ করছে গ্রেডে। যেমন দেখাই যাচ্ছে যে সবচেয়ে কম পানি শোষণ করছে সবচেয়ে ভালো গ্রেডের ব্রিক, আর সবচেয়ে বেশি পানি শোষণ করে কারা? সবচেয়ে খারাপ গ্রেডের ব্রিক। আচ্ছা, এবার যদি স্ট্রেংথের দিক থেকে আসি, সবচেয়ে বেশি স্ট্রেংথ দেখা যাচ্ছে হচ্ছে কার? ভালো গ্রেডের ব্রিকের। আর সবচেয়ে খারাপ স্ট্রেংথ দেখা যাচ্ছে কার? খারাপ গ্রেডের ব্রিকের। আচ্ছা, এখন স্ট্রেংথ দেওয়া হচ্ছে দুইটা, একটা হচ্ছে দেওয়া হচ্ছে 4000 আর একটা দেওয়া হচ্ছে 3500। এর মানেটা কি? এর মানে হচ্ছে আমরা যখন ব্রিকের স্ট্রেংথ টেস্ট করছিলাম, সেখানে আমরা কি একটা ব্রিক নিয়ে টেস্ট করছি না অনেকগুলো ব্রিক নিয়ে টেস্ট করছি? অনেকগুলো। অনেকগুলো ব্রিক নিয়ে টেস্ট করে তার এভারেজ রেজাল্ট নিছি, তাই না? এভারেজ করছি না এভারেজ করি না, কোনটা? এভারেজ করছি। এভারেজ স্যার করছি। এভারেজটা নিছিলাম স্যার। তাহলে এইটা হচ্ছে তার এভারেজ, প্রথম মানটা হচ্ছে তার সরি এভারেজ স্ট্রেংথ। তার মানে ধরো 10 লাখ ব্রিক, 10 লাখ ব্রিক থেকে তোমার 12টা ব্রিক নেওয়ার কথা ধরো, তাহলে 12টা ব্রিক নিয়ে টেস্ট করে এভারেজ স্ট্রেংথ আসতে হবে 4000 বা তার চেয়ে বেশি, তাহলে সেটাকে বলবো আমরা গ্রেড এস। আর এর পরেরটা হচ্ছে ইন্ডিভিজুয়াল স্ট্রেংথ। ইন্ডিভিজুয়াল এক একটা ব্রিকের স্ট্রেংথ কত হওয়া উচিত? 3500 হতে হবে ইন্ডিভিজুয়াল এক একটা ব্রিকের স্ট্রেংথ। ধরো আমি কথার কথা 3টা ব্রিক নিয়ে টেস্ট করলাম। নরমালি বাংলাদেশের স্ট্যান্ডার্ড অনুসারে 12টা ব্রিক নিয়ে টেস্ট করতে হবে। ধরো আমি 3টা ব্রিক নিয়ে টেস্ট করলাম, একটা স্ট্রেংথ পাইলাম 5000 পিএসআই, একটা স্ট্রেংথ পাইলাম 4000 পিএসআই, আর একটা স্ট্রেংথ পাইলাম 3000 পিএসআই। এভারেজ করলে কত পাবো? 4000 পিএসআই। আচ্ছা, এখন এটাকে বলো এটা কি কোন গ্রেডের মধ্যে পড়ে?
রোল নাম্বার 10 কিছু বলবা? কোন গ্রেড? এস গ্রেড? গ্রেড এ গ্রেড আচ্ছা, এস গ্রেডে কেন পড়বেন? এটা হচ্ছে কথা, এটা তো 4000 আছে দেখতেছি তাহলে। স্যার একটা তো 3000 4000, ও স্যার 3000, হ্যাঁ স্যার হ্যাঁ, গ্রেড এ এটা মেইনটেইন করতে হবে। তো যে কোনো একটা 3500 ইন্ডিভিজুয়াল স্যার ব্রিকের, হ্যাঁ স্যার এটা কি মিনিমাম মান, মানে স্যার হ্যাঁ মিনিমাম মিনিমাম মান, 3500 মিনিমাম, পিএস? হ্যাঁ হতেই হবে, এটা হচ্ছে বুঝতে মিনিমাম। পারছি স্যার। তার মানে একটা ইন্ডিভিজুয়াল ব্রিকের মিনিমাম 3.5 হতে হবে। এটা ওকে, 3.5 এর বেশি আছে, এটা 3.5 এর বেশি আছে, বাট এটা 3.5 এর চেয়ে কম আছে, তার মানে এটাকে কিন্তু এস গ্রেড বলতে পারবো না, বুঝছো? তাহলে এটা কিন্তু তখন এ গ্রেড চলে আসতেছে। তো পরীক্ষায় কিন্তু এরকম থাকতে পারে কোশ্চেন। আচ্ছা এবার আসি, আচ্ছা এটা একটু দেখাইনি, এটা লতিফি স্যারের বই থেকে পড়ার কথা। লতিফি স্যারের বইতে যদি চলে যাই, সেখানে একটা চার্ট আকারে দেওয়া আছে। এই যে দেখো, এখানে অবশ্য দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে 1980 সালের স্পেসিফিকেশন অনুসারে, আর একটা 2002 সালের স্পেসিফিকেশন অনুসারে। বাট তোমাদের 1980 মানগুলা মুখস্থ করার দরকার নেই। যেমন 1980 সালে গ্রেড ছিল এ বি সি, আর 2002 সালে গ্রেড হয়েছে কি এস এ ডি, এরকম গ্রেডে ভাগ করছে, জাস্ট কম্পেয়ার করছে। এই 1980টা দরকার নেই। আর দেখো এটা হচ্ছে এভারেজ মান 4000 স্ট্রেন্থ, আর এটা দেখো ইন্ডিভিজুয়াল মান, মিনিমাম কথাটা লেখা আছে কত 3500, আর তার ওয়াটার অ্যাবজর্পশন কত 10%। ওকে, আর কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা এবার আসি সুরকি কি জিনিস। সুরকি মানে হচ্ছে, তোমাদের পড়াইছি সুরকি কি জিনিস। রোল নাম্বার হচ্ছে 50 বলো। সুরকি কি জিনিস পড়াইছিলাম আমি, কোনো কোনো না কোনো চ্যাপ্টারে পড়াইছি। অ্যাটেন্ডেন্সটা দিতে থাকো তোমরা। স্যার ব্রিককে ব্লেন্ড করার পর যে স্যার এর সাথে যে এক্সট্রা কম্পোনেন্ট গুলা বের হয় স্যার ওগুলা। আচ্ছা সুরকি কোন কাজে ইউজ করি? স্যার জেনারেলি খুব ইম্পর্টেন্ট কোনো কাজে ব্যবহার হয় না, তবে আহ, কোথাও হয়তো পানি শোষণের কাজের ক্ষেত্রে সুরকি বেশি ব্যবহার হয়, যেমন বালি যেমনটা আচ্ছা ইউজ। এটাকে কি ফাইন এগ্রিগেট হিসেবে ইউজ করতে পারি না কোর্স এগ্রিগেট হিসেবে ইউজ করি? স্যার ফাইন অ্যাগ্রিগেট। ফাইন এগ্রিগেট হিসেবে। তার মানে সুরকি হচ্ছে আমরা স্যান্ডের রিপ্লেসমেন্ট হিসেবে ইউজ করতে পারি। স্যান্ড যেখানে যেখানে ইউজ হয় স্যান্ডের রিপ্লেসমেন্ট হিসেবে সুরকি ইউজ করতে পারি। এর সাইজটা হচ্ছে খোয়ার সাইজের চেয়ে কিন্তু অনেক কম। জি স্যার। ওকে, তাহলে সাইজটা কত সেটা বই থেকে দেখে নিবা যে কোন সাইজগুলোকে আমরা সুরকি বলি। আচ্ছা জলছাদ, জলছাদ কথাটা কেউ কি শুনছো নাকি? অবশ্যই শোনার কথা, শুনছো? জি স্যার। জি স্যার। এটা কোথায় দেয় জলছাদ? স্যার ছাদের উপরে দেয়, মানে ছাদের, একটা আরেকটা ছা- লেয়ার দেয় আচ্ছা ছাদের এটা, উপর। আচ্ছা এটা কি ছাদের স্ল্যাব, ধরো কংক্রিটের, কংক্রিটের স্ল্যাবটা হয়ে যাওয়ার পরে দেয় না হয়ে যাওয়ার আগে দেয়? মানে স্যার কংক্রিটের স্ল্যাবের উপরে দেয় না কংক্রিটের স্ল্যাবের নিচে দেয়? স্যার উপরে দেয়। স্যার উপরে দেয় তো। হ্যাঁ, কংক্রিটের স্ল্যাব যদি থাকে তার উপরে আবার একটা জলছাদ দেয়। কেন দেয়? স্যার টেম্পারেচারটা স্যার নিয়ন্ত্রণের জন্য। টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করার জন্য, যে টপ ফ্লোরে যারা থাকবে তারা যাতে গরমের দিনে বেশি গরম অনুভব না করে, নাকি? জি স্যার। আর কোনো কারণে কি জলছাদ দেয় কেউ জানো? স্যার ওই যে স্যার পানির জন্য স্যার ড্যাম হইতে পারে এই জন্য। হ্যাঁ, তার পানিটা আটকানোর জন্য, যাতে ড্যামটা না হয়, নাকি? জি স্যার। ওকে, জলছাদ তার মানে আসলে জল সে আটকাবে, তার মানে এখানে ছাদ দিয়ে বৃষ্টির পানি পড়ার সম্ভাবনা আছে। আচ্ছা বলো তো, একটা বিল্ডিং এ ফ্লোর থাকে 10টা, 10টা ফ্লোরের মধ্যে কোন ফ্লোরে পানি ঢোকার সম্ভাবনা বেশি? টপ ফ্লোরে। ছাদ ছাড়া তো অন্য কোনো ফ্লোর দ্বারা পানি ঢোকার সম্ভাবনা নাই, আছে? নাই। স্পেশাল ক্ষেত্রে যেমন বাথরুমের ক্ষেত্রে হতে পারে, বাথরুমের অতটুকু জায়গা থেকে পানি লিক করতে পারে, সেখানে আলাদা ব্যবস্থা করা হয়। বাট ফুল সেট কভার করা হয় কোথায়? একদম টপ ফ্লোর বা ছাদের ছাদটাকে জল ছাদ দিয়ে কভার করা হয় যাতে করে পানিটা না ঢোকে। জল ছাদ কি দিয়ে বানায় জানো? স্যার দেখছো? সিমেন্ট। স্যার কিসের সুরকি। সিমেন্ট? সুরকি ইউজ করে, দেখবা তার ভিতরে সুরকি এবং হচ্ছে সিমেন্ট না, চুন ইউজ করে। সুরকি এবং চুন ইউজ করে, অথবা রাস্তায় যে পিচ ঢালাই দেখছো না, সেরকম আলকাতরা টাইপের ইউজ করতে পারে। আলকাতরা না, ওটাকে পিচ বলে, আলকাতরার পিচের মধ্যে পার্থক্য আছে। রাস্তায় যে পিচ ঢালাই, রাস্তায় যে পিচ, সেটাও আমরা ইউজ করতে পারি জলছাদ হিসাবে। আচ্ছা ব্যাট, ব্যাট কি জিনিস মনে আছে? আমি পড়াইছিলাম এই চ্যাপ্টারে।
কার মনে আছে দেখি? আচ্ছা, একটা ব্রিককে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে নেই, মানে অর্ধেক করে নেই বা 1/4 করে নেই, এটা দেখাইছি না তোমাদের? জি স্যার। তাহলে তাহলে স্যার তো ওই মনে যে হচ্ছে স্যার বড় কথা। ইটের স্যার উইথ বরাবর কাটলে স্যার হ্যাঁ, এই যে দেখো, একটা ব্রিকে যদি লেন্থ বরাবর অর্ধেক করে নেই তাহলে সেটাকে কি বলি? হাফ অথবা ব্যাট। তো ব্যাটটা কোন কাজে লাগে, বা এইসব এরকম ভাবে কেটে নেই কেন, অর্ধেক করি ভাঙি এরকম করে স্যার এরকম ওই যে করে? শেপে রাখার জন্য যে যতটুকু ইট লাগবে ওই শেপটুকু না। হ্যাঁ, একটা ধরো একটা কনস্ট্রাকশন করতে গেলে যে কোনো একটা জায়গায় যে একটা ফুল ইট ফিট হচ্ছে না, একটা আস্তা ইট সেখানে ফিট হচ্ছে না, সেক্ষেত্রে ওখানে এরকম আমরা ভাগ করে নিই। এটাকে বলি হচ্ছে কাট ব্রিক। কাট ব্রিকের নামকরণ করছি এখানে, নোমেনক্লেচার এগুলো পড়ছি আগে। আর এটা হচ্ছে একটা ব্রিকের বিভিন্ন সারফেসের নামকরণ, এগুলো আমরা দেখো এখানে পড়ছি, ব্রিকের নোমেনক্লেচার আমরা পড়ছি, কিন্তু এটা পড়া আগেই পড়া হয়ে গেছে। আচ্ছা, এবার আসি ফ্রোগ। ফ্রোগ মানে ব্যাঙ না, তোমাদের মাথায় যেটা আসতেছে সেটা না। ফ্রোগ মানে হচ্ছে একটা ব্রিকের 6টা সারফেস থাকে, 6টা সারফেসের মধ্যে একটা সারফেস থাকে যেখানে একটু খোদল করা থাকে, দেখছো সেটা? জি জি স্যার। স্যার। এইটা কি বলে হচ্ছে ফ্রোগ। এখন কথা হচ্ছে যে ফ্রোগটা কেন করে? তার গ্রিপ করার জন্য। কি করার জন্য? আর মাঝে যে সিমেন্ট মর্টারটা ইউজ হয় ওই দুইটা মানে ভালোভাবে ব্রিকে। এই হুম, জন্য। আচ্ছা, ওকে। রোল নাম্বার কত তোমার? 50। আচ্ছা, ও কি বলছে তুমি আবার একটু বলো তো সবাইকে, অনেকে বুঝে না, আবার বলো। কোন কাজে আমরা হচ্ছে এই প্রোগটা লাগে আবার একটু বলো। স্যার আমি 50 স্যার। হ্যাঁ, তুমি বলো কি বলছো, বাকি অনেকে তো বুঝে না, আবার বলো। স্যার দুইটা ব্রিককে কানেক্ট যখন সিমেন্ট মর্টার দিয়ে করা হয় একটার পর আরেকটা, তখন স্যার ওটা মানে ভালোভাবে কানেক্ট হইতে করে মানে স্ট্রেংথ গেইন এইসবের ক্ষেত্রে স্যার হেল্পফুল অনেক। আচ্ছা, ওকে। এটার উপরে যদি আরেকটা ব্রিক দেই, তাহলে দুইটা ব্রিক এইটা মাঝখানে যদি ফাঁকাটা না থাকতো তাহলে এটা স্লিপ করে যেত। আমি যদি এই পাশ থেকে ধাক্কা দিতাম তাহলে এই যে দুইটা ব্রিক একটা মোটর দ্বারা কানেক্ট করলাম, সেই মোটরটা একটা একটা দিয়ে স্লিপ করে যেত। বাট যদি আমি এখানে একটা লকের মতো ব্যবস্থা করি, এটা একটা লকের মতো কাজ করে, তখন মোটরটা আসলে একটা ভালো করে আগের বারের চেয়ে, ফ্রোক না থাকলে তার চেয়ে ভালো কাজ করে ফ্রোক থাকলে। তার মানে আসলে বনটা ভালো হয়। আর দুইটা ব্রিক, যে একটা ব্রিক আর একটা ব্রিকের মাঝখানে যে গাঁথুনি দেয়, এই গাঁথুনিটার বনটা ভালো হয়। এটা হচ্ছে ফ্রোগের মেইন কাজ। ফ্রোগটা এই একটা কারণে দেয়, আর একটা কারণে দেয়, সেটা হচ্ছে কি একজনে বলতেছিল, কে বলতো? আর একটা কারণ কি ফ্রোগ দেওয়ার? সার্ভিস এরিয়া বাড়ানোর জন্য। কোনটা আবার বলো একটু? কন্ট্যাক্ট সার্ভিস এরিয়া বাড়ানোর জন্য স্যার, মোটরের সাথে। ওটা একই কথা, যে আসলে কন্ট্রাক্ট সার্ফেস এরিয়া বাড়াইয়েই আসলে তার বন্ডিংটা বাড়াচ্ছি। আচ্ছা, নাম দেওয়ার জন্য, ব্র্যান্ডিং করার জন্য, আমার কোম্পানির ইট এটা লেখার জন্য, বুঝছো? আর একটা কোয়েশ্চেন, হ্যাঁ, বলো। স্যার নতুন নতুন কিছু ইটে দেখা যায় যেগুলো একদম রিসেন্ট, এগুলাতে স্যার কোনো এরকম ব্র্যান্ডিং ও থাকে না, একদম প্লেন থাকে, 6টা সার্ফেসই প্লেন থাকে, এটা এই ক্ষেত্রে কি কোনটা বেটার হবে? আচ্ছা, আমরা আসতেছি, সেটা একটু পরে বলবো। তো আমরা হচ্ছে ফ্রগ হচ্ছে আমরা বুঝলাম, তার ফাংশন কি বুঝলাম। এবার আসি স্পেশাল ব্রিক, ও যে কিছু স্পেশাল ব্রিকের কথা বলছে। আচ্ছা, আসরুল্লাহ কি কি টাইপের স্পেশাল ব্রিক দেখছো, কারো মনে আছে? দেখতে কি রকম, মানে দেখতে স্যার একটু অন্যরকম নরমাল ব্রিক তুলনায়? স্যার প্লেন সারফেস গুলো অনেক স্মুথ। সবগুলা সার্ফেস স্মুথ। আচ্ছা, এছাড়া আর কিছু আসলে অন্য? ব্রিক দেখছি স্যার। হ্যাঁ, কি স্যার ব্রিক? মাঝে মাঝে ফুটা থাকবে স্যার। হ্যাঁ, এটা দেখা যায়, এটা কোথায় দেখছো? রেডেক্সে নাকি? ফলস ব্রিক বলে না স্যার, যেগুলো ফুটা থাকে মাঝখানে মাঝখানে। আচ্ছা, দেখি কি ব্রিক বলবো সেটা তোমরা জানবা এখন। তো এটা রেডেক্সে দেখবা, তোমাদের রেডেক্স যেটা গ্রাউন্ড ফ্লোর আর কি, যেটাকে বলো তোমার রেডেক্স বলো, সেখানে দেখবা ব্রিক গুলা মাঝখানে ছিদ্র ছিদ্র করা। হ্যাঁ, আচ্ছা। এছাড়া করিডোর দিয়ে যাওয়ার সময় তোমরা 2A06 এ ক্লাস করছো?
ড্রয়িং? জি স্যার। জি হ্যাঁ, স্যার। তা সেটার বাইরে করিডোরে এক ধরনের দেখছেন না ইট একটু ফাঁকা ফাঁকা, দেখছো 206 এর সামনে পাওয়া যায়, জি স্যার, দেয়ালটা বড় বলছি। দেয়ালে ফাঁকা ফাঁকা দেখা যায়, তাই না? তো এইগুলো টাইপের কিছু স্পেশাল ব্রিক আমরা আসিফুল্লাহই দেখলাম। আর কি টাইপের ব্রিক স্পেশাল হতে পারে আমরা সেটা একটু দেখি, আজিজ স্যারের বই থেকে দেখব। তোমাদের পড়তে হবে যে নামগুলো পড়তে হবে এবং তার ছবিগুলো পড়তে হবে। দেখো এখানে কিছু স্পেশাল ব্রিকের ছবি দেওয়া আছে, আসিফুল্লাহ কোনটা কোনটা দেখতে পাও বলো তো? স্যার প্রথমটা সম্ভবত। প্রথমটা এটা না, স্যার স্যার লাস্ট এরটা আর হচ্ছে সেকেন্ড নাম বলো তাহলে তো হয়, যেটার নাম কি? স্যার হোল ব্রিক। হোল ব্রিক, হ্যাঁ একটা হোল ব্রিক পাইলাম। আর একটা এইটা, এটা দেখতে পাইছো 206 এর স্যার এটা সামনে? হ্যাঁ, এই বুঝলা তোমরা, বিভিন্ন টাইপের হতে পারে। আচ্ছা, এখন এটার কাজটা কি আসলে? এগুলা মেইনলি আসলে ডেকোরেটিভ কাজে ইউজ হয়, মানে দেখতে সুন্দর, স্পেশাল পারপাস, কিছু স্পেশাল পারপাস ফিল আপ করে। হ্যাঁ, এটা স্ট্রেংথ কিরকম কম বেশি হয়, বেশি হতে পারে কম হতে পারে জানি না, ডিপেন্ড করে। যেমন এখানে দেখো ফরগের বোতলে কি দিছে দেখো তো, কাদামাটির উপরে যখন হচ্ছে জুতার একটা ছাপ পড়ে, ঠিক এখানে ওরকম একটা ছাপ মনে হচ্ছে, এরকম একটা ছাপ পড়া, এটাকে বলে চেকার্ড ব্রিক। এটাই আসলে কি গ্রিপটা করতে ভালো হয়, তার মানে একটা ব্রিকের সাথে আর একটা ব্রিকের বন্ডটা ভালো হয়। আচ্ছা, এখানে দেখো আবার এখানে মাঝখানটা পুরোটাই ফাঁকা, এই যে মাঝখানে ফাঁকা জায়গাগুলো পুরোটা ফাঁকা, পারফোরেটেড ব্রিক। পারফোরেট মানেই হচ্ছে কি ফাঁকা, মাঝখানে ছিদ্রটা ছোট ছোট, এখানে আবার ছিদ্রটা বড়, দেখেন এখানে পুরোটা একটা বড় ছিদ্র, এতটুকু জায়গা পুরোটা ছিদ্র, এটাকে বলতেছে হলো ব্রিক। কিছু ব্রিক আছে হচ্ছে ছোট ছোট ছিদ্র, এটা তো দেখলাম এখানে। আর কিছু ব্রিক আছে ফুটপাতে ইউজ করা হয়, রাস্তা বানাইতে ইউজ করা হয়। যেমন ফুটপাতে অনেক সময় দেখবা এই টাইপের ব্রিক, যেটা পেভিং, পেভিং মানে হচ্ছে রাস্তা, রাস্তা বানাইতে এই ধরনের ইট ইউজ করা হয়, যেটা এই সারফেসটা অমসৃণ হয়, ক্লিংকার ব্রিক বলে। কিছু ব্রিক হচ্ছে একটা চাপ পাশ হচ্ছে বাঁকানো, যেটাকে আমরা জ্যাম ব্রিক বলতেছি। আচ্ছা, নামটা দেখো এখানে লিখতেছে জ্যাম, আর এখানে লিখতেছে হচ্ছে দেখো জ্যাম, তাহলে কোন নামটা সঠিক আমি জানি না, তোমরা একটু সার্চ দিয়ে দেখবা। আবার এখানে দেখো নামটা বলতেছে স্টল ব্রিক, এখানে বলতেছে স্টাবল ব্রিক, তো এটা কোনটা নামটা সঠিক, টাইপিং মিস্টেক আছে মনে হয় বইতে। তো এটা হচ্ছে তোমরা একটা নেটে সার্চ দিয়ে দেখবে এটা কি আসলে স্টাবল ব্রিক নাম না স্টল ব্রিক নাম। আচ্ছা, আর এটা হচ্ছে প্লিন ব্রিক, প্লিন ব্রিকটা দেখতে হচ্ছে এই রকম, হচ্ছে যে পুরোটা কোনো ফ্রক ট্রক নাই, একটা জায়গা ঢালু। সেটা, তবে তোমরা নাম পড়বা এবং ছবি পড়বা। এটার দামটা কিরকম হওয়া উচিত বলো, দাম কি নরমাল ব্রিকের চেয়ে কম হবে না বেশি হবে, কি মনে হয়? বেশি। বেশি হবে, সব ফ্যাক্টরিতে এগুলা পাবা না। আচ্ছা, এবার আসি হচ্ছে কিছু ব্রিক আছে যেটা ফায়ার ব্রিক বলি। ফায়ার ব্রিক মানে হচ্ছে যে সে অনেক বেশি ফায়ার রেজিস্ট করতে পারে। তো এরকম ব্রিক কোন কোন স্ট্রাকচারে কাজে লাগে বলো তো? স্যার চিমনিতে ইউজ করা যেতে পারে। হ্যাঁ, ইটের ভাটায় যে চিমনি, ইটের ভাটায় যে চিমনি বা চুল্লি, সেসবে কিন্তু ফায়ার ব্রিক আমরা ইউজ করতে পারি, কারণ সেটা অনেক বেশি তার ফায়ার রেজিস্ট করতে হবে। তো সেটা সম্বন্ধে পড়বা। এবার আসি এস্টিমেশন অফ ব্রিক। এস্টিমেশন অফ ব্রিক আমি পড়াইছি, যে একটা 5 ইঞ্চি ওয়াল বানাইতে কয়টা ব্রিক লাগবে এটা বের করো, একটা 10 ইঞ্চি ওয়াল বানাইতে কয়টা ব্রিক লাগবে, একটা 100 সিএফটি খোয়া বানাইতে কয়টা ব্রিক ভাঙতে হবে, কয়টা ব্রিক ভেঙে 100 সিএফটি খোয়া পাওয়া যায়, এগুলো পড়াইছি না? হুম, এই যে দেখো লতিফ স্যারের বইতে একটা চার্ট দেওয়া আছে, দেখো 100 সিএফটি খোয়া বানাইতে কয়টা ব্রিক লাগবে? 850টা ব্রিক। এগুলো তো তোমাদের দেখানোর কথা, দেখাইছি না? কি বলো? স্যার মনে পড়ছে না স্যার এটা। আচ্ছা, মনে না পড়লে তোমরা হচ্ছে এটা নিয়ে বিস্তারিত কথাবার্তা বলছি, হ্যাঁ, যে কোন মানটা কখন ইউজ করবা, এই মানটা কখন ইউজ করবা, এই মানটা কখন ইউজ করবা, এই মানটা কখন ইউজ করবা, এটা তোমরা হচ্ছে আগের যে রেকর্ডেড ক্লাসগুলো আছে সেটা দেখবা, দেখে আমাকে জানাবা। আগের সবগুলা রেকর্ডেড ক্লাস দেখবা, ব্রিকের রেকর্ডেড ক্লাসগুলো সব দেখবা,
দেখে আমাকে জানাবা যে এটা কি পড়ানো হয়েছে না হয়েছে। যদি পড়ানো না হয় তখন আমি এটা আবার একটু দেখাই দিব। আমার মনে হয় যে আমি এটা এটা পড়াইছি। সম্ভবত পড়ানো হয়নি স্যার। আমার চেক করো, আমার যতটুকু মনে পড়তেছে আমি পড়াইছি। তোমরা চেক করে আমাকে বলো নেক্সট ক্লাসে কালকে। হ্যাঁ, জি স্যার। জি সবগুলো রেকর্ডেড ক্লাস দেখবা, ব্রিকেট টেনে টেনে দেখবা যে এই চার্টটা দেখানো হয়েছে নাকি। হ্যাঁ, জি স্যার। যেদিন যেদিন এইটা পড়ানো হয়েছে, হ্যাঁ মোমেন্ট ক্লাস, সেই দিনই মনে হচ্ছে আমার যতটুকু মনে পড়তেছে সেদিনই এইটা দেখানোর কথা। দেখো, আচ্ছা তাহলে এটা আমরা দেখবো পরে। এবার আসি, একটা ব্রিকের কালার কিসের কিসের উপরে ডিপেন্ড করে? কি মনে হয় তোমাদের কাছে? কয়েকটা আইডিয়া বলো তোমরা, একটা ব্রিকের কালার কিসের কিসের উপরে ডিপেন্ড করতে পারে? স্যার পোড়ানো কতটা হচ্ছে সেটার উপরে। ওকে, এটা তো একটা স্যার সহজ আনসার। ওকে, এটা মেইন কারণ স্যার যে ম্যাটেরিয়ালসটা কেমন ওটার উপরে, মানে যে সাদা মাটি ইউজ করা হচ্ছে ওটার তার উপরে, হ্যাঁ প্রপার্টিস এর উপরে। হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট। এটা কে বলছে? রোল নাম্বার 3 জি স্যার। রেগুলার। আচ্ছা, পোড়ানোর উপরে এটা আসলে আম, যে বুঝবে না সে বোকা। ব্রিক বেশি পড়লে কালারটা অন্যরকম হবে, কম পড়লে কালার অন্যরকম হবে। মাটিটা তুমি কোনটা ইউজ করছো তার উপরে ডিপেন্ড করবে, মাটির বিভিন্ন মিনারেলস এর উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, এছাড়া আর কিছু কেউ কি বলতে পারবা? কেমিক্যালের ভিতরে স্যার আয়রন অক্সাইডের উপর নির্ভর করে। হ্যাঁ, ওই একই কথা যে ধরো মিনারেলস কিরকম আছে মাটির ভিতরে আর কি, সেটার উপরে ডিপেন্ড করে। আয়রন অক্সাইডের কথা বলছি কারণ এটা প্রথম দিকে আমি বলছিলাম। জি স্যার। ওর সেটা মনে আছে ভালো। ওকে, এছাড়া আচ্ছা, তোমরা কি ইটের ভাটায় কখনো দেখছো যে কাঁচা? অর্গানিক ম্যাটার, হ্যাঁ, কি আবার একটু বলো। স্যার অর্গানিক ম্যাটারের উপর নির্ভর করে। সেটাও মিনারেলস এর মধ্যেই পড়ে আর কি, যে কাদাটা কিরকম আর কি। আচ্ছা, আমি একটা আচ্ছা, বলি, দেখ। হ্যাঁ বলো। আর একটা হতে পারে স্যার কি পরিমাণে রোদে শুকানো হয়েছে ওইটার উপরও কি ডিপেন্ড করে? হাইটের উপরে ডিপেন্ড করে, সেটা আমি বলতে চাচ্ছিলাম। তো এটা হচ্ছে তোমার, তোমরা ইটের ভাটায় যদি কেউ আশেপাশে দিয়ে যে থাকো, ইটের ভাটায় তোমরা দেখবা দূর থেকে দেখা যায় যে কিছু ব্রিক রোদে শুকা দিচ্ছে আর কিছু ব্রিক পোড়াচ্ছে। তো পোড়ানোর আগে রোদে শুকা দেয় কেন? কাঁচা অবস্থায় কেন এটাকে পোড়ায় না? কে বলতে পারবে? স্যার অতিরিক্ত তাপের কারণে ফেটে যাবে কাঁচা অবস্থায় যদি পুরাইতে দেয়। হ্যাঁ, এটা হচ্ছে মেইন কারণ। কে বলছে এটা? রোল নাম্বার স্যার 18। 18। ওকে, হ্যাঁ। স্যার ডিরেক্ট হিট দিলে তো স্যার জাস্ট উপরে সারফেস গুলোতে হিট পাচ্ছে, ভিতরের দিকে স্যার যাবে না, এর জন্য হয়তো না, পুরোটাই আমি তো চুল্লির ভিতরে নিয়ে পোড়াবো, তাহলে সেক্ষেত্রে অনেকক্ষণ ধরে পোড়াবো, সেক্ষেত্রে পুরোটাই হিট তৈরি, মানে হিট হবে। কিন্তু আসলে জিনিসটা হবে কি, যে যেহেতু এটা কাঁচা অবস্থায় তুমি মাটিতে আগুনের মধ্যে দিচ্ছ, এটা দেখবা ফেটে যাচ্ছে, ক্র্যাকিং হয়ে যাচ্ছে, শ্রিঙ্কেজ হয়ে যাচ্ছে, এঁকে বেঁকে যাচ্ছে। এটা রেক্টেঙ্গুলার থাকার কথা, রেক্টেঙ্গুলার শেপ থাকবে না। আচ্ছা, তো এই কারণে আমরা কি করি, এটাকে আগে একটু শুকাই নিই, ন্যাচারাল ভাবে রোদ্রে একটু শুকাই নিই। তো রোদ্রে শুকাই নিলে তাহলে হচ্ছে আসলে ব্রিকটা পোড়াইতে তখন একটু সুবিধা হয় এবং এর কালারটাও তখন সুন্দর হয়। তার মানে ব্রিকটা যদি কেউ কম শুকায়, মানে বার্নিং করার আগে যদি কেউ ড্রাইং করে, এই ড্রাইং এর পরিমাণের উপরে ডিপেন্ড করে ব্রিকের কালারটা। আচ্ছা, আরো একটা জিনিস উপরে ডিপেন্ড করতে পারে যে কি ধরনের জ্বালানি ইউজ করতেছে। ধরো কেউ যদি ডিজেল দ্বারা, কথার কথা ধরো কেউ ডিজেল ইউজ করতেছে পোড়ানোর জন্য জ্বালানি হিসেবে, আর কেউ কাঠ ইউজ করতেছে জ্বালানি হিসেবে পোড়ানোর জন্য, নিশ্চয়ই এক কালারের ব্রিক হবে না। বুঝছো সেটা? ওকে, তাহলে এগুলো হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং দ্য কালার অফ ব্রিক। এবার আসি হচ্ছে আমরা ব্রিক বানাবো কিভাবে, ব্রিকটা তৈরি করব কিভাবে, সেটা সেটা আমরা বিস্তারিত কথাবার্তা বলবো এটা নিয়ে। কারো কি অ্যাটেন্ডেন্স দেওয়া বাকি আছে? ওকে, কারো অ্যাটেন্ডেন্স দেওয়া মনে হয় না বাকি আছে, অতএব এটাকে আমি হচ্ছে বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, এবার আসি যে ব্রিকটা কিভাবে বানাবো। বোঝাই যাচ্ছে যে ব্রিক কাদামাটি থেকে তৈরি হয়, তো কাদামাটিটাকে আমাকে কালেক্ট করতে হবে। কাদামাটিটা কোন কাদামাটি কালেক্ট করবো সেটাও একটা জিনিস, কারণ বিভিন্ন টাইপের কাদামাটি থাকতে পারে, তুমি কোনটা নিবা সেটা তোমাকে বাছাই করতে হবে। তারপরে আবার সেই কাদামাটির ভিতরে বিভিন্ন আবর্জনা থাকতে পারে, পচা পাতা, কাঠ, এগুলো থাকতে পারে, নদী পাথর থাকতে পারে, সেগুলাকে আলাদা করে বাছাই করে ফেলে দিতে হবে।
তারপরে আরো কিছু প্রিপারেশনের জিনিস আছে, সেটা প্রিপারেশন করলাম আমরা। কাদাটা সিলেক্ট করলাম, তার ভিতর থেকে কেমিক্যাল আমি একটু অ্যানালাইসিস করে দেখলাম যে কেমিক্যালটা কম বা বেশি আছে নাকি। যেমন কেমিক্যালটা কিরকম থাকা উচিত, এরকম থাকা উচিত, একটা ব্রিকের কেমিক্যাল এরকম থাকা উচিত। তো তোমার কাদামাটিতে যদি এরকম কেমিক্যাল না থাকে, কম বেশি থাকে, তাহলে তোমাকে কি সেখানে একটু কেমিক্যাল অ্যাড করতে হবে বা বাড়াইতে হবে বা কমাইতে হবে, মানে অ্যাডজাস্ট করে এরকম একটা রেঞ্জে নিয়ে আসতে হবে, তাহলে ব্রিকটা ভালো ব্রিক হবে। তো সেটাই হচ্ছে আমার প্রিপারেশন অফ ক্লে। প্রিপারেশন অফ ক্লে করে ফেললাম। তো সেটা যদি আরেকটু বিস্তারিত দেখি লতিফ স্যারের বই থেকে, কোন কাদামাটিটা ইউজ করবা? আচ্ছা বলো তো, আবর্জনা মাটির উপরের দিকে বেশি থাকে না মাটির নিচের দিকে বেশি থাকে, কি মনে হয়? নিচে স্যার। উপরের দিকে উপরের দিকের মাটিগুলাই কি থাকে বেশি থাকে? আবর্জনা বেশি। আবর্জনা বেশি। আচ্ছা, তো টাইপ কেলে হচ্ছে 3 প্রকারের। একটা সারফেস কেলে, যেটা সারফেসে পাওয়া যায়, একটা শেল, যেটা হচ্ছে সিলেটে পাহাড়গুলো যদি তোমরা দেখো, সেখানে পাহাড়গুলাই দেখবা কোনো কোনো পাহাড়ের মাটিগুলা শক্ত হয়ে চাকা চাকা হয়ে গেছে, সিলেট টাইপের হয়ে গেছে বা শেল টাইপের হয়ে গেছে। হ্যাঁ, এই সিলেট টাইপের হয়ে গেছে। সিলেট মানে হচ্ছে কি, শক্ত শক্ত টাইপের, চকলেটের মতো। চকলেট যেমন হচ্ছে একটা রেক্টেঙ্গুলার চকলেট পাওয়া যায়, হ্যাঁ, যেগুলো হচ্ছে একদম শক্ত থাকে, ওরকম কিছু টাইপের মাটিটা হয়ে যায়, যেটাকে আমরা বলতেছি শেল টাইপের মাটি। আর ফায়ার ক্লে হচ্ছে কি, যেটা একটু ডিপার লেভেলে পাওয়া যায়, মাটির একটু নিচের দিকে পাওয়া যায়, যেটা বেশ ভালো তাপ শোষণ করতে পারে, রিফ্র্যাক্টরি কোয়ালিটিস আছে তার ভিতরে। তো আমরা মাটিতে মেইনলি আসলে আমাদের থাকতে হবে কি, সিলিকা এবং অ্যালুমিনিয়াম থাকতে হবে, এবং আরো বিভিন্ন অক্সাইড থাকতে হবে। কিছু ইমপিউরিটিস থাকে, যে ইমপিউরিটিস গুলো আমরা বের করে দিব। হ্যাঁ, এই ইমপিউরিটিস গুলো বের করে দিব, বের করে দিয়ে আমি সেটাকে হচ্ছে গুঁড়ো গুঁড়ো করবো। এই যে লাম্প, লাম্প মানে দলা পাকানো, মানে চাকা চাকা, কাদার চাকা চাকা থাকতে পারে। তো সেই কাদার চাকা চাকা গুলোকে ভেঙে, সেটাকে ভেঙে এটাকে টুকরো টুকরো করব, গুঁড়ো গুঁড়ো করব, যেটাকে আনলক করা বলে। হ্যাঁ, এভাবে আনলক করে ফিরে ক্রাশ করে রাখবো, ক্রাশ করব। ক্রাশ করে এটাকে আমি হচ্ছে ওয়েদারিং এ রাখবো। ওয়েদারিং মানে হচ্ছে তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, এখন শোনা যাচ্ছে। এখন মাঝখানে একটু হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ওকে, হ্যাঁ, এখন কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। আমাকে যেন কেন দেখাচ্ছে নো ইন্টারনেট, যাই হোক, ওকে ঠিক আছে। আচ্ছা, স্ক্রিনশট তো নাই না? ওকে, আচ্ছা, তো ওয়েদারিংটা কি জিনিস, যে আমরা কি করলাম, মাটিটাকে, যে চাকা চাকা যে মাটিটা ছিল, সেই মাটিটাকে আমি হচ্ছে ক্রাশ করে গুঁড়ো গুঁড়ো করে ফেললাম। এরপরে তাকে ওয়েদারিং এ রেখে দিলাম, মানে ওয়েদারে রেখে দিলাম, মানে ফালাইয়ে রেখে দিলাম, ওয়েদারে ফালাই রেখে দিলাম। তাহলে কি হবে,
সেটা হচ্ছে একটু ময়েশ্চার অ্যাবজর্ব করবে ওয়েদার থেকে, হ্যাঁ, একটু বৃষ্টির পানি অ্যাবজর্ব করবে, হ্যাঁ। এর ফলে কি হবে, এটা একটু হচ্ছে এর কোয়ালিটিটা একটু হচ্ছে, এর ভিতরে ময়েশ্চার অ্যাড হবে। ময়েশ্চার যদি বৃষ্টি না পড়ে তাহলে আমরা একটু পানি মিক্স করবো, হালকা হালকা পানি মিক্স করে এটাকে আমি হচ্ছে একটু থ্রোলি মিক্সিং করব, যাতে কেমিক্যাল গুলা সব জায়গায় সমানভাবে থাকে, মিনারেলস গুলো সব জায়গায় সমানভাবে থাকে। তাহলে এইটাকে আমরা বলতেছি হচ্ছে প্রিপারেশন অফ ক্লে। হ্যাঁ, এখানে আরো কিছু কথাবার্তা আছে, তো তোমরা পড়লে বুঝতে পারবা। আচ্ছা, এখন আহ এতটুকু পর্যন্ত হলো যে আমি মোটামুটি গুঁড়ো গুঁড়ো করে ফেলছি, ওয়েদারিং এ রেখে দিছি। এরপর এটাকে মন্ড বানাইতে হবে। মন্ড মানে কি? মন্ড মানে হচ্ছে আটা যেমন মানে গুঁড়ো গুঁড়ো আটা থাকে, সেটাকে থেকে যখন রুটি বানাইতে গেলে পানি মিক্স করতে হয়, পানি মিক্স করে এটাকে হচ্ছে কি বলে, এটাকে বারবার দলা পাকাইয়া, বা এটাকে হচ্ছে বারবার মানে বাংলা ভাষায় এরকম বলে মাজা আর কি, বারবার মেজে ভালো করে এটাকে হচ্ছে কি করতে হয়, কাইয়ের মতো বানাইতে হয়। হ্যাঁ, যাতে বারবার মাজতে হয়, কারণ কি, যাতে করে রুটিটা ফেটে না যায়। এই কারণে মেয়েরা আরো ভালো বুঝবে। তো এই কারণটাই হচ্ছে, আসলে ইটের ক্ষেত্রে সেম জিনিস। আমরা এই মাটিটাকে, আমরা এখানে মাটিটার সাথে একটু পানি অ্যাড করব, পানি অ্যাড করে সেটাকে আমি বারবার হচ্ছে এটাকে মাজবো। মাজবো ইংলিশে বলতে হচ্ছে টেম্পারিং করা বা পাগিং করা। এটাকে খুব বেশি বারবার হচ্ছে এটাকে দলা পাকানো আবার ছাড়ানো, মানে কাই যেভাবে বানায় ঠিক সেভাবে বানানো, বানাইয়া যে জিনিসটা পাবো, তাহলে সেটাই হবে আমার আইডিয়াল একটা মন্ড ব্রিক বানানোর জন্য। তো এই যে টেম্পারিং করাটা বা পাগিং করাটা আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে মেকানিক্যালি। তো ম্যানুয়ালিটা কিভাবে করতে পারি? ম্যানুয়ালি হচ্ছে আগের দিনে কিভাবে করতো, আগের দিনে মাটিটাকে একটা ফিল্ডে ফালাই রাখতো, এখানে মাটিটাকে ফিল্ডে ফালাই রাখতো। এরপরে এই মাটির উপরে দিয়ে গরুকে হাঁটাইতো, গবাদি পশুকে হাঁটাইতো। তো গবাদি পশু যখন হাঁটতে থাকতো, তখন এই মাটিটা পাগিং হতে থাকতো আর পানি মিক্স করতে থাকতো। অনেক সময় বর্ষার কালে আসলে এই কাজগুলো করে, যাতে আর নতুন করে এক্সট্রা পানি দেওয়া লাগে না, বর্ষার পানিতেই যাতে এটা পাগিং হয়ে যায়। এটা করে অনেক সময় দেখবো বর্ষাকালে ইটের ভাটায় কাজ করে, কারণটা হচ্ছে এইটা, যে তখন আর এক্সট্রা পানি দিতে হয় না, বৃষ্টির পানিতেই কাজ চলে যায়। এটা তুমি হচ্ছে মানুষ দ্বারাও করতে পারো, হ্যাঁ। অথবা এরকমও করা যেতে পারে যে এখানে একটা গরু একটা কিছুর সাথে লাগাইয়া, যেভাবে আমরা হাল চাষ করি, গরুটা কিভাবে চারপাশ দিয়ে ঘুরাইলাম, তাহলেও হয়। এটা হচ্ছে ম্যানুয়ালি আগে করতো এটা, বা এখনো গ্রামে ছোটখাটো ইটের ভাটায় করে এভাবে। আচ্ছা, মেকানিক্যালি কিভাবে করে? মেকানিক্যাল একটা মেশিন ইউজ করে, যে মেশিনটার নাম পাগ মিল। পাগ মিলটার ছবি সহ বর্ণনা তোমাদেরকে পড়তে হবে। কোথা থেকে পড়তে হবে? এটা হচ্ছে গুরচন সিং এর বই থেকে পড়বা। তো গুরচন সিং এর বইতে যদি চলে যাই, সেখানে একটা পাগ মিলের ছবি দেওয়া আছে। কই গেল? এই যে ছবি দেওয়া আছে। তো পাগ মিলটা দেখতে এরকম হয়, দেখতে এটা হচ্ছে এরকম শেপের হয়, একটা এরকম শেপের হয়, যার আসলে একটা কোণ, যদি চিন্তা করো একটা কোণের উপরের ভাগটুকু নিয়ে এরকম একটা শেপ বানানো হয়। তাহলে কোণের একটা ফ্রাস্টাম বলতেছে এটাকে বলে ফ্রাস্টাম অফ কোণ। তাহলে কোণের একটা পোরশন নিয়ে এভাবে বানায়, বানানোর পরে তার ভিতরে একটা লম্বা লাঠি থাকে বা শ্যাফট থাকে বা খুঁটি থাকে, সেই খুঁটির সাথে আবার হরাইজন্টাল কিছু আর্ম থাকে, সেই আর্মের সাথে আবার কিছু চাকুর মতো ধারালো পোরশন থাকে, আর এইটা বাইরে থেকে আর একটা লং আর্ম থাকে। তাহলে কি করা হয়, এই লং আর্মটা ঘোরানো হয়। এই লং আর্মটা গরু দ্বারা ঘোরানো হতে পারে, বা গবাদি পশু দ্বারা ঘোরানো হতে পারে, বা আধুনিক ফ্যাক্টরিতে অটোমেটিক মেশিন দ্বারা ঘোরানো হয়। তাহলে সেখানে কি করা হয়, এইটা যদি লং আর্মটা ঘুরে, তাহলে তার সাথে এই জিনিসটা ঘুরবে, এই জিনিসটা ঘুরলে তার হরাইজন্টাল আর্মটা ঘুরবে, হরাইজন্টাল আর্ম ঘুরলে তার সাথে এই যে ছোট ছোট যে দেখা যাচ্ছে যে চাকুর মতো, সেই জিনিসগুলো ঢুকবে। তাহলে এরা কি করবে, এরা হচ্ছে বড় বড় যে চাকাগুলা থেকে থাকে, সেই বড় বড় চাকাগুলাকে আরো ছোট ছোট টুকরায় ভাগ করে, ছোট ছোট টুকরায় ভাগ করার পরে সেটাকে আরো নিডিং করে। নিডিং মানে হচ্ছে কি, যেটাকে আরো গাদানো, হ্যাঁ, গাদানো বলা, এটাকে আরো মাজা বলা, হ্যাঁ, এভাবে করে। আর এর মধ্যে আমি যতটুকু পানি অ্যাড করা পানি অ্যাড করবো। এভাবে যখন করতে থাকি, এখানে আস্তে আস্তে মাটিটি নিচের দিকে চলে আসে। মাটির নিচের দিকে চলে আসলে যে পাক করা মাটিটা, সেটা আমি এখান থেকে বের করে আমি নিয়ে যাই আমার কাজে, যেটা পরবর্তী দিন আমি পড়াবো। যেখান থেকে পাগিং করা মন্ড তৈরি করা হয়ে গেলে, সেই মাটিটাকে আমরা বলি পাকড ক্লে বা পাকড মাটি। হ্যাঁ, পাকড মাটিটাকে আমি অন্য পাশে তখন নিয়ে যাই নেক্সট প্রসেসের জন্য। কার কোনো কোশ্চেন আছে এখানে?
তাহলে পাক মিলের ছবি সহ বর্ণনা তোমরা পড়লা। ছবিটা এত স্পেসিফিক ভাবে আঁকতে হবে, মানে এত কঠিন ভাবে আঁকতে হবে এরকম না, মোটামুটি বোঝা গেলেই চললো। ডায়ামিটার, এই যে ডাইমেনশন যেগুলো, এগুলো তোমাদের দরকার নেই এতটা। ওকে, তো কারো কোনো কোশ্চেন আছে?